প্লিজ ছাড়ো না, প্যান্ট আর আন্ডারওয়্যার পাঠায়। আমরা যখন হাসপাতালের কথা বলছি, খালেদ মোশাররফ বলছে আমার হাসপাতালে আই নিড বুলেটস। খালেদ মোশাররফের তার একটা বিরাট অবদান রয়েছে। ঠিক এটিএম হায়দারকে তারা যেন মেরে ফেলে তাদের দুজনকে, আমরা এদেরকে স্মরণ করি। জাফরুল্লাহ চৌধুরী একজন বাংলাদেশি চিকিৎসক, জনস্বাস্থ্য সক্রিয়তাবাদী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মুক্তিযোদ্ধা। তিনি গণস্বাস্থ্য কেন্দ্র নামক স্বাস্থ্য বিষয়ক এনজিওরও অন্যতম প্রতিষ্ঠাতা। 1982 সালে প্রবর্তিত বাংলাদেশের জাতীয় ঔষধ নীতি প্রণয়ন ও ঘোষণার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জাফরুল্লাহ চৌধুরীর জন্ম 1941 সালের 27 ডিসেম্বর চট্টগ্রাম জেলার রাউজান কর্ণফুলী নদীর তীরবর্তী কুয়েপাড়া গ্রামে। তিনি ছিলেন বাবা মায়ের প্রথম সন্তান। তার বাবার শিক্ষক ছিলেন বিপ্লবী মাস্টারদা সূর্য সেন। পিতামাতার 10 জন সন্তানের মধ্যে তিনি সবার বড়। ঢাকার বকশীবাজারের নবকুমার স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েটে উত্তীর্ণের পর তিনি 1964 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং 1967 সালে বিলেতে রয়্যাল কলেজ অফ সার্জনস থেকে এফআরসিএস প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হন। আজকে এমন একজন মানুষকে নিয়ে আমি কথা বলতে যাচ্ছি, উনি হচ্ছেন ডাক্তার জাফরুল্লাহ, যাকে আপনারা সবাই চিনেন, সবাই জানেন। 2021 সালের অক্টোবরে মাঝামাঝি সময় উনি আমাকে একটা ইন্টারভিউ নেওয়ার সুযোগ করে দেন। আমি যথারীতি বেলা 2টায় ওনার হসপিটালে চলে যাই। ঠিক 1 ঘন্টা পরে উনি আমাকে ওনার রুমে ঢুকতে দেন। আমি ওনার রুমে ঢুকে আমি খুব হতভম্ব হয়ে যাই বা তাজ্জব হয়ে যাই, কেননা উনি হসপিটালের বেডে শোয়া ছিলেন, কিডনির ডায়ালাসিস চলছিল, খুবই অসুস্থ। আমি চিন্তা করলাম উনি কিভাবে আমাকে এই ইন্টারভিউটা দেবেন। তারপরে দেখলাম উনি ইন্টারভিউটা দিয়ে গেলেন। এমন সময় ইন্টারভিউ যখন শুরু হয় তখনই ওনার স্ত্রী ফোন করেন। ফোন করার সময় ওনার খোঁজখবর নিচ্ছিলেন, ওনাকে ইন্টারভিউ দিতে নিষেধ করতেছিলেন, ওনাকে রেস্ট করতে বলছিলেন, কিন্তু উনি কোনোটাই শোনেননি। প্লিজ তুমি আমাকে, আমার একটা ইন্টারভিউ চলতেছে, ছাড়ো, আমার একটা ইন্টারভিউ শেষ করি আমি এইখানে আমার সামনে একটা রেডিও ইন্টারভিউ। আর প্লিজ ছাড়ো না। আরে এ তো কি নাম তোমার? মাসুদ আমিন বলে। তোমাদের টপতে কি রেডিও? ঢাকা রেডিও না, রেডিও টুডে তাদের একটাই। তুমি প্যান্টটা পাঠায় দাও। প্যান্ট আর আন্ডারওয়্যার পাঠায়। চলছে, হ্যাঁ। আর এটা বলে তো আমার এই ইন্টারভিউ তো শেষ করা যাবে না। বিলেতের রয়্যাল কলেজ অফ সার্জনসে এফআরসিএস পড়াকালীন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তিনি চূড়ান্ত পর্ব শেষ না করে লন্ডন থেকে ভারতে ফিরে এসে মুক্তিযুদ্ধে অংশ নেয়ার নিমিত্তে আগরতলার মেলাঘরে প্রশিক্ষণ কেন্দ্র থেকে গেরিলা প্রশিক্ষণ নেন। এরপরে ডাক্তার মবিনের সাথে মিলে সেখানেই 480 শয্যা বিশিষ্ট বাংলাদেশ ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা ও পরিচালনা করেন। তিনি সেই স্বল্প সময়ের মধ্যে অনেক নারীকে প্রাথমিক স্বাস্থ্য জ্ঞান দান করেন, যা দিয়ে তারা রোগীদের সেবা করতেন। এবং তার এই অভূতপূর্ব সেবা পদ্ধতি পরে বিশ্ববিখ্যাত জার্নাল পেপার ল্যান্সেটে প্রকাশিত হয়। তারপর উনি তার স্ত্রীকে ম্যানেজ করলেন এবং আমাকে ইন্টারভিউ দেওয়া শুরু করলেন। আমি প্রথমত জানতে চাই যে রণাঙ্গনে বা 71-এ মুক্তিযুদ্ধের সময় উনি যে বাংলাদেশ হসপিটালের পরিচালনা করেছেন, কিভাবে হসপিটালটি তৈরি করলেন, কিভাবে কি করলেন, ওনার কাছ থেকে জানতে চাই। ইনি উত্তর দিতে রাজি ছিল না। এখন
নাও যেটা হলো কি, যুদ্ধে করতে হলে যেহেতু আমরা ডাক্তার সার্জন, আমরা হচ্ছে এদের একটা হাসপাতাল দরকার। তাই এবং আমাদের তখন তো প্ল্যান ছিল দীর্ঘদিন যুদ্ধ চলবে, এদের আহতরা কোথায় চিকিৎসা কোথায় পাবে। যেমন কুমিল্লারি বাহার, তার পা কেটে ফেলতে বলেছিল, ইন্ডিয়ানরা বলেছে যে পা কেটে, আর জানা না পাটা কাটতে হবে না, আমি ঠিক করে দিচ্ছি আমরা তাদেরকে। তখন আমরা যখন হাসপাতালের কথা বলছি, খালেদ মোশাররফ বলছে আমার হাসপাতাল, আই নিড বুলেটস, গানস অ্যান্ড বুলেটস, আমাকে অস্ত্র এনে দেন। আপনি যান, আপনি আবার বিলাতে ফেরত যান, যে IRA এবং অন্যান্য দেশের যোগাযোগ করেন, আমাদেরকে অস্ত্র শস্ত্রের ব্যবস্থা করেন। আমি বলছি না, অস্ত্র শস্ত্র যেমন দরকার, চিকিৎসা দরকার, কিন্তু ওনার কথা হলো তাদের বাইরের কন্ট্রাক্টর তো লোক নেই, আমি একজনই। কিন্তু যখন তাদের আহতর সংখ্যা বাড়তে শুরু হলো, কমে আহতর সংখ্যা গেরিলারা, আমি বললাম এরা যদি সঠিক চিকিৎসা না পায়, মানুষ এদের মনোবল ভেঙে যাবে। তার ঠিক সবসময় তারা সেফলি যুদ্ধ করতে যাবে। কোনো গেলে যদি সেফটির দিকে তাকায়, তখন আর যুদ্ধ হয় না, প্রাণের নির্ভয়ে যুদ্ধ করতে হয়। ফলে তারা একটু উপলব্ধি হলো যে একটা হাসপাতাল দরকার। তখন ওসমানী সাহেব সঙ্গে সঙ্গে বলছেন, ইয়েস উই নিড এ হসপিটাল, উই নিড এ হসপিটাল। তাজউদ্দিন সাহেব স্বীকার করলেন, তারা কিছু টাকাও দিলেন। আর এই যে কিন্তু হাসপাতাল তো হলো, চালাবে কে? আমি আর ডক্টর মবিন দুজন সার্জনে মিলেছে না, উই নিড হ্যান্ডস, নার্সের দরকার, টেকনিশিয়ান দরকার। তখন আমাকে বিলাতে অনেক নার্স, তারা আমাদের সাথে যারা কাজ করে, তারা ভলেন্টিয়ার করেছিল আমাদের দেশে। আমি বললাম যে তারা ভলেন্টিয়ার, তাদেরকে নিয়ে আসে। ওসমানী সাহেব সঙ্গে সঙ্গে, দ্যাটস গুড। ওসমানী সাহেব দ্বিতীয় মহাযুদ্ধে আহত হয়েছিলেন, ওনাকে ব্রিটিশ নার্সরা সেবা করে সুস্থ, তাই ওনার একটা তাদের প্রতি ছিল, আমাদের গো অ্যান্ড গেট দেম। কিন্তু আমাদের তাজউদ্দিন সাহেব আপত্তি করলেন, ইন দ্য ওয়ার অ্যান্ড লাভ নাথিং ইজ ফেয়ার। কোথাও আমাদের ভুল ভ্রান্তি হলে মাইলাইয়ের মতো কোনো ঘটনা এটা ওটা তা করা যাবে না। তাহলে আমি তো ব্রিটিশ নার্স দুজন চালাবো কী করে? ইউ থিঙ্ক, আপনি চিন্তা করেন। তখন আমরা দেখি যে ক্যাম্পে বসে আছেন আমাদের সুলতানা কামাল, আসমা, এরা সব ইউনিভার্সিটি পড়নেওয়ালা মেয়েরা, এরা সবাই গেরিলা হতে চাচ্ছে গভর্নমেন্ট হাজার। তাদেরকে আমরা ট্রেনিং দিই, 2 থেকে 4 সপ্তাহ ট্রেনিং দিয়ে 480 বেডের হাসপাতাল পরিচালনা করি। তাদের সাথে সাথে হাবিবুল আলমের বোন আসমা রেশমা, তার ইরা গীতা, এরা ইয়াঙ্গার, এদেরকে দিয়েই আমরা এই হাসপাতালটা চালু করি। এবং এটাতে তারা, আমরা দেখলাম ওয়ান্ডারফুল সার্ভিস। তারা এই 2 থেকে 4 সপ্তাহের মধ্যে সব কাজকর্ম শিখে নিয়ে আমাদেরকে অপারেশনে সাহায্য করতে পারছে, সব কিছু। এই বাংলাদেশ হসপিটাল সম্পর্কে জানার পর আমি খালেদ মোশাররফ সম্পর্কে কিছু জানতে চাই। জিজ্ঞেস করি যে এই হসপিটাল তৈরির ক্ষেত্রে খালেদ মোশাররফের কোনো কন্ট্রিবিউশন ছিল কিনা, বা 2 নম্বর সেক্টরে এই হসপিটালে খালেদ মোশাররফ কিভাবে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করেছিলেন। স্যার, খালেদ মোশাররফের কন্ট্রিবিউশনটা কেমন ছিল আপনার হসপিটালের ব্যাপারে? না, এই হাসপাতালের ব্যাপারে কন্ট্রিবিউশন, তার যে বড় এই কন্ট্রিবিউশন বাংলাদেশ গভর্নমেন্টের ছিল। তারা কিছু টাকা, এটা মূলত এই টাকা পয়সা এসেছিল বিলাতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের, যেটার আমি ছিলাম জেনারেল সেক্রেটারি। অ্যান্ড এই যে আবু হানা সাইদুর রহমান
আমাদের পাশের উনি চক্ষু বিজ্ঞানী ছিলেন, উনারই ইতিহাসে হয়েছিল। তো উনি তো যুদ্ধের কথা, হাসপাতালে উনার ওখানে ওনার মূল অবদান হলো মুক্তিযুদ্ধে গেরিলাদের ট্রেনিং দিয়েছেন, সাহায্য দিয়েছেন। 2 নম্বর সেক্টরে আরও একটা বিরাট হলো ATM হায়দার, তার বোন হলো সীতারা। তাকে তখন আমরা হাসপাতাল হওয়ার পরে, সে ডাক্তার ছিল, আমি তাকে এটা দায়িত্ব দেওয়া দেব। পরে এসছে। আর ওকে তো মুক্তিযোদ্ধারা হায়দার তার বোনকে ওখান থেকে নিয়ে আসে তার নিয়ে আসলে সে তখন সে ইয়াং ডাক্তার, আর এটা তো অ্যাডমিনিস্ট্রেশন দেখার লোক দরকার, তখন তাকে কমান্ড্যান্ট বানানো হলো। সেক্টর 2 এর যে খালেদ মোশাররফ যে গেরিলাটা উনি শুরু করে, হায়দার সাহেব ছিল, আপনার চোখে খালেদ মোশাররফকে কিভাবে দেখেন স্যার? হি ইজ এ গ্রেট ওরিয়ার। সেগুলো মুক্তিযুদ্ধের, সেখানে তারা মুক্তিযুদ্ধের একটা বীর, একটা অন্যতম সাহসী বীর ছাড়া তার অবদান, এটা দুর্ভাগ্য যে আজকাল আমরা তাকে মনে করি না, যেহেতু মাঝখানে একটা হয়েছে। তা নাহলে খালেদ মোশাররফের তার একটা বিরাট অবদান রয়েছে। ঠিক ATM হায়দারকে তারা যেন মেরে ফেলে তাদের দুজনকে, আমরা এদেরকে স্মরণ করি না। এটা জাতির একটা অকৃতজ্ঞতা। আমি আগেই বলেছি এই ইন্টারভিউটা 2021 সালের অক্টোবরে নিয়েছিলাম। হয়তো তখন পুরো ইন্টারভিউটা আমি চালাতে পারিনি, যেহেতু উনি আওয়ামী বিরোধী বা আওয়ামী এন্ট্রির কথা বলতেন। তখন আওয়ামী লীগ সরকারও চাইতেন না যে ওনার কোনো ইন্টারভিউ বা কোনো কথাবার্তা মিডিয়াতে চলুক। তখন আমি চালাতে পারিনি। এখন চিন্তা করেছি যে এখন আমি কয়েকটা পর্ব করে এই ইন্টারভিউটা দেখাবো। অবশ্যই দেখবেন ইন্টারভিউতে কি আছে, কি বলেছেন।